বিভিন্ন জেলায় তিনি নির্বাচনী সফর করবেন। আমরা সরাসরি ফেনী জেলার ফেনী সরকারি প্রাথমিক ফেনী সরকারি যে কলেজটি রয়েছে সেই কলেজ থেকে সরাসরি ফেসবুক পেজ ও ইউটিউবে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে এখন কথা বলছেন এবি পার্টির মঞ্জুর ইসলাম মঞ্জু যিনি রয়েছেন তিনি কথা বলছেন। আমরা একটু শোনার চেষ্টা করব যে ওনার যে উনি যে কথাটি বলছেন আমরা সেটি শোনার চেষ্টা করব। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত কড়া পড়া অবস্থায় মায়ের জানাজায় এসেছিলেন। আমি দেখেছি মাওলানা সাইদিকে হাত কড়া পড়া অবস্থায় তার সন্তান তার বাবা মায়ের জানাজা পড়তে। ভাই বন্ধুগণ, কিভাবে নৃশংসভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা তো মায়ের জন্য ওষুধ কিনতো, বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত, সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি? আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থাও এরকম হবে। মুসা আলাইহিস সালামও সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন নমরুদকে। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই লড়াই চালিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ আইয়ুব খান ইয়াহিয়া খানকেও সতর্ক করেছিল। তারা কি সতর্কতা শুনেছে? শেখ হাসিনাও আমাদের সতর্কতা শুনেন নাই। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি পালায়? ফেনীর আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, ফেনীর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলছি, যারা আজকে বলেন যে আমাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, আমরা নির্দোষ, যারা বলেন আমাদের দোকানপাট লুটপাট হচ্ছে, আমাদের উপর জুলুম করছে, কারা জুলুম করছে, কারা লুটপাট করছে, অত্যাচার করছে, তাদেরকে তো আমরা জানি, তাই না? কিন্তু ভাইসারা, আপনাদের এই দুর্ভোগের জন্য আপনাদের নেত্রী শেখ হাসিনা দায়ী। আমরা তো কইছিলাম আফা ইচ্ছা করিয়েন না, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমরা কইছি না আপনি কইছেন? ভাই আমরা কইছি না হেতিনে কইছে? হে বেটি নিজে স্বীকার করছে আমার পিয়ন লুটপাট করে 400 কোটি টাকা মারিয়ে লেছে। আমি মনে করছি উনি বাড়াই ভুলে টুলে করছে, উনার বাপে যেরকম 3 লক্ষ কোটি 30 লক্ষ কইছে, আমি মনে করছি উনি ভুলে কইছে। ওমা, পরে দেখি 5ই আগস্টের পরে উনার ওই পিয়নের অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা পাওয়া গেছে। হিনিও শেখ হাসিনা মিছা কথা কইছে, কমাই কইছে। সুতরাং আজকের এই বাংলাদেশের বিপর্যস্ত আইন শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতার জন্য শেখ হাসিনা দায়ী। আপনাদের যদি কোনো ক্ষোভ হয়, রাগ হয়,
অভিমান হয়, বিক্ষোভ হয়, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো শেখ হাসিনার বিরুদ্ধে সকাল বিকাল বদদোয়া করবেন আপনারা। কারণ আমনগর নেত্রী আমনগর হালাই হেলিকপ্টার করে প্লেনে করে হালাই গেছে। আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে নাই। এই মঞ্চের দিকে তাকাই দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, এখানে আপনাদের এই সমাবেশে শত শত লোক গুলি খেয়েছেন, আছেন না? এই যে আমার কোমরের এই পাশে এখনো গুলি আছে, এই মঞ্চে অনেকের গায়ে গুলি আছে, শত শত লোক জেল খেটেছে, কারাগারে গেছে। কর্মীদেরকে ফালাই একদিনের জন্য ফালাইছে নি কেউ? আরে শেখ হাসিনা আমনে গো আন্ডা সোনাগাজীর বা আন্ডা লেমুয়ার ইগা ইউনিট সভাপতিত্ব তো খারাপ। আমনে একটা ইউনিট সভাপতি তো তার কর্মীরে ফালাই পালায় যায় নাই। আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকে বলবো আমনগর নেত্রীরে বদলালান, ফ্যাসিবাদের মুছিয়ালান। আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন, গণতন্ত্রকে স্বীকৃতি দেন, ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান, আসেন আমরা মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ আবার গড়ি। কিন্তু দিল্লিতে বই বই টেলিফোন করি হুমকি দিবেন, টিয়া ফাটাইবেন, ষড়যন্ত্র করবেন। একবার হেলিকপ্টারে পালাইতে পারছেন, নেভার এন্ড নেভার ওই পালানোর সুযোগ ভবিষ্যতে আর পাবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই ও আগস্টে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করেছিলাম। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। এখানে সবাই জুলাইয়ের সংগ্রামী যোদ্ধা। আমরা ভুলে গিয়েছিলাম কে ডান কে বাম, কে হুজুর কে নাস্তিক আস্তিক, কি বলেন? ভুলে গিয়েছিলাম না? কে বিএনপি কে জামাত, আমরা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে আমরা একসাথে হাতে হাত রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। কিন্তু অবাক ব্যাপার, আমাদের সে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নটা কে নষ্ট করলো? কে আমাদেরকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরালো? আপনারা জানেন 114 জন শহীদের লাশ দাফন করা হয়েছে। অনেকগুলো লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে, যাদের পরিচয় জানতে পারি নাই আমরা। আপনারা জানেন যখন রক্তের দাগ শুকায় নাই, শহীদদের পরিচয় খুঁজে বের করা যায় নাই, প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার মামলা এখনো দেয়া হয় নাই, তার মধ্যে আমাদের একটা বড় দল নির্বাচন দাবি করে বসলেন। আমরা ওনাদেরকে বললাম যে ভাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে অনেক সময় পাবেন, অসুবিধা নাই। যাদের রক্তের বিনিময়ে গুলোর পরিচয় খুঁজে বের করতে দেন, শহীদদের রক্তের বিচারের পদক্ষেপ নিতে দেন। এই রাষ্ট্রে যাতে আর ফ্যাসিবাদ আসতে না পারে সেই সংস্কারগুলো করতে দেন। তারা হয়রান হয়ে গেছে, নির্বাচন নির্বাচন। তখন তো নির্বাচন আইছে, অন এত কিছু করেন কিল্লায়? অন কয় সিলেট ইউনিভার্সিটিতে নির্বাচন হইতে পারত না, অন কয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইতে পারত না। অন নির্বাচন করলে তারা নির্বাচন করতে চায় না, বন্ডুল করতে চায়। আপনারা এত দ্রুত আপনাদের চেহারা বদলাবেন আমরা ভাবতে পারি নাই। রক্তের দাগ শুকায় নাই। 8000 কর্মীকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করছে জামাতে। কেন? এবি ভাটিয়ে
এনসিপিএ কনে বহিষ্কার করছে, আয় কি ইত্তাম আন্ডা কি ইত্তাম, আপনারাই আপনাকে কর্মীর করে বহিষ্কার করেন। তারপরে কন আপনারা নাকি নতুন বাংলাদেশ গড়বেন। ৮,০০০ নেতা কর্মীকে বহিষ্কার করার পরে আমরা খুশি হয়েছিলাম। ওমা মাঝে মধ্যে দেখি বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়ে যাবার। আপনাদের এগুলো ভাই মানুষকে তো বেকুব নি, মানুষ বুঝিয়ে লাইছে না, বুঝিয়ে লাইছে। আপনারা এখন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অনেক ধন্যবাদ। থাক থাক থাক, আপনারা কেউ পাইছেননি ফ্যামিলি কার্ড? তো ফ্যামিলি কার্ড কারলাই এখানে এই যে কয়েক লাখ লোক একজনও ফ্যামিলি কার্ড পাইছেননি, বুঝছেননি? আবার ভাই আমি একটা কথা বলি, ফ্যামিলি কার্ড না দিয়া সাদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দিতে পারেননি আপনারা? সাদাবাজি থেকে মুক্ত হওয়ার একটা কার্ড দেন। সাদাবাজ আইলে যাতে পকেটে তুমি বাইর করে দেখাইতে পারি, এই তারেক জিয়ার ছবিওয়ালা একটা কার্ড আছে। গুম খুম থেকে আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই। তাই ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, নারী ভাতা এগুলো তো সরকার দিবে, এটা তো সরকারের দায়িত্ব। এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব? রাজনৈতিক দল যদি বলে এটার জন্য আপনি যদি কোনো কার্ড প্রচলন করেন, আমিও ধানের শীষে ভোটিংকে দিতাম, চিন্তা করতাম, কিন্তু ওনারা এগুলো করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা একটা গল্প জানেন, গল্প করলে তো সময় যাবে অনেক বেশি, এমনি রোদের মধ্যে কষ্ট পার লোকেরা। সোপড় পড়ার একটা গল্প আছে, সোপড়, কাপড় এবং চোপড় বলি না আমরা, কাপড় সোপড় গুলো গুছাইলো, তো কাপড় তো আমরা বুঝি কাপড়, সোপড় এটা কি জিনিস আবার? তো এক রাজা, উনার সব আছে কিন্তু মনে সুখ নাই। তো উনি একজন মনোবিজ্ঞানীরা ডাকি বলল যে আমার সব আছে, ধন দৌলতের অভাব নাই, কিন্তু মনের সুখ নাই, কিল্লাই কসাই। তো ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা কয় কয় না আপনার সব নাই, একটা জিনিসের অভাব আছে। কয় কি? আপনার সোপড় নাই। আরে রাজা তো চিন্তা করে কিরে, কাপড় টাপড় তো আছে, সোপড় এটা কি জিনিস? কয় সোপড় এমন এক জিনিস এটা পাওয়া যায় না। কয় না, আমি এই রাজ্যের রাজা, আমি সোপড় পাইতেই হবে। তো মাইকে ঘোষণা দিল যে সোপড় পাওয়া যাবে কিনা, যে চোপড় দিতে পারবে আনে, রাজাকে যে চোপড় পড়াইতে পারবে তারে রাজ্যের অর্ধেক দান করা হবে। মাইকিং করা হলো, এক লোক আসি কয় আমার কাছে চোপড় আছে, রাজা সাহেবের আমি এটা পড়াইতে পারবো। তো ওদের তো খুশি, পাওয়া গেছে চোপড়। একদিন ঘোষণা দিছে, কয় রাজ্যের সব নামি দামি লোকেরা থাকবে, রাজাকে চোপড় পড়ানো হবে। সবাই আসি লাইন ধরে দাঁড়াইছে, হাজার হাজার মানুষ। তো ওই রাজারে এক রুমে ঢুকাই, ওই লোকটা কয় রাজামশাই সব দরজা বন্ধ করে দেন, সব দরজা বন্ধ করে দিস। তো কয় এবার আপনার কাপড়গুলো সব খুলিয়ে আলেন একটা একটা করে। তো রাজা তো শর্মার, কাপড় সব খুলি। কাপড় খুলুম কেন? চোপড় পরিধান করিলে কাপড় শরীরে রাখা যায় না, বুঝছেন নি কথা? তো রাজা আর কি করবো, আস্তে আস্তে সব খুলিয়ে লেছে। কয়েকবার আপনার চোখটা বন্ধ করেন। রাজা চোখ বন্ধ করছে, এই মিয়া শিশিতুন তেল কতগুলো মা লই রাজার সারা গায়ে মাখে দিছে। কয় রাজা সাহেব কেমন লাগিতেছে? কয় হিসল হিসল লাগে, হিসলা হিসলা লাগে। কয় আপনাকে চোপড় পরিধান করানো হয়েছে, অসাধারণ, আপনাকে এত সুন্দর লাগতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কয়েকবার চোখ খোলেন, চোখ খুলি সাইডে, আরে আস্তাগফিরুল্লাহ, এটা তো জন্মদিনের পোশাক পরে দিচ্ছে।
কয় তুমি কি বলো, আমাকে সুন্দর লাগতেছে, আমার গায়ে তো কোনো কাপড়ে নাই। কয় নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন উনি চোপড় দেখতে পান না, এটাই নিয়ম। আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে, পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর লোক লাগতেছে। এখন আপনি ঘোষণা দিন নামেন, দেখবেন মানুষে আপনারে হাততালি দিব, সবাই আসি আপনারে পদচুম্বন করবে। তো কয় তাইলে কয় এখন আরে অর্ধেক সম্পদ দিয়েলাম আমি যাই গই। কেন? চোপড় পরিধান করে বাইরে হওয়ার আগে দিয়ে যিনি চোপড় পরে তাকে চলে যেতে হয়, এটাই নিয়ম। তো দিয়ে দিছে হাতে হিসেনের দরজা দিয়ে বাইরে গেছে, রাজা দরজা খুলি বাইরেছে, মানুষে তো চোখ ডাকি আস্তাগফিরুল্লাহ, রাজা এটা কি, রাজার তো কিচ্ছু নাই, তা হাগলে গেছে। শেখ হাসিনার সব আসিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওনার চোপড় ফেরবার ইচ্ছা হয়েছিল। শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন। শেষ পর্যন্ত আনরে গরম ভাত খাইবার লাইও দেয় না। ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন রাজনীতির পথে আসেন। পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন, পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথার কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় 4.5 কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি। কিন্তু এই 4.5 কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন? কোন পক্ষ আসলে? ফেনীবাসী, ও ফেনীবাসী, 4.5 কোটি টাকার ফেনীর বাঁধ রক্ষার বাজেট পাস হয়েছে। কাকে এমপি বানাইলে, কারে ক্ষমতায় বসাইলে এই 4.5 কোটি টাকার কাজ ঠিক মতো হবে, আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইব গই, এই বিচার আপনারা চিন্তা করে দেখেন। আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন, আমাদের নেতা জনাব লিয়াকত আলী ভূঁইয়া সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা, পুরানোটা ফেনীর মেডিকেলকে 500 বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি কিনা, দরখাস্ত জমা দিয়েছি কিনা? তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না, আমাদের একই কাজ। ভাই সব, ফেনীতে এয়ারপোর্ট কেন দরকার? মানুষে কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট কিলা লাগবে। আরে ভাই, ফেনীতে যদি এয়ারপোর্ট দেন, সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোনো এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না। কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল, আসলে না? তো আমরা তো নতুন কিছু চাইয়েন না। আমাদের প্রবাসীরা এখানে আসেন, প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা, ফেনীর উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা, অথচ প্রবাসীদের যাতায়াত, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না। আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি। ফেনীতে ক্যান্টনমেন্টের কথা বলেছি। ফেনীতে গ্যাস সংকট, এটা জাতীয় সমস্যা, এটা সমাধানের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য। তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে, এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন? এখান থেকে মেসি, নেইমার কিভাবে তৈরি হবে? ফেনীর প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে, আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনী থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য কাজ করব। ফেনীর কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। লাল পোলে দাঁড়ায় দাঁড়ায় আমি 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই,
অন্তত 8-10টা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো, লাল পলে কি এই দুর্ঘটনা ঘটতো? তাইলে আমাদের এই জিনিসগুলো করতে হবে। অনেক কথা বলার ছিল, আমি একটা আজকে দাবি জানাচ্ছি। আমাদের লিয়াকত আলী ভূঁইয়া ভাই, আপনারা জানেন, আপনারা যাকে লিয়াকত স্যার বলে সম্মান করেন, ফেনীর যেখানে আমি গিয়েছি সবাই আমাকে, আমি মানুষের জিজ্ঞাইলাম আগে আর চিনেননি? চিনি তো। আগে মা চিনেন কেন? কারণ লিয়াকত আলী ভূঁইয়ার বদলে হন আইছেন না। ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে? লিয়াকত ভাইয়ের নামে চিনে। শত্রু হিসাবে না বন্ধু হিসাবে? হইলে হইলে মনে করছে শত্রু। অন কয় হেমিয়াত লিয়াকত আলী ভূঁইয়ার শিষ্য। আমি দাবি করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, লিয়াকত ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল। আমরা যদি এই ফেনীর জনগণের রায় পাই, লিয়াকত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে, সেরকম একটা জায়গায় লিয়াকত ভাইকে আমরা ইনশাআল্লাহ অবস্থান করাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফেনীর মানুষ যদি এক হয়, পরিবর্তন আসবনি? একত্র রইবেন নি আপনারা? ঈগল মার্কা, দাড়িপাল্লা, এই দুই মার্কা আমরা একতাবদ্ধ হব কিনা? আমাদের কোনো ভেদাভেদ নাই। ফেনীর মানুষ যদি এক হয়, আলো আসবেই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ ফেনী করতে চাই। একটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই, এই কাজ করতে গেলে আমাদের ভুল হবে কিনা? কিন্তু আমরা কি ভুলের মধ্যে থাকবো? আমরা ভুল ধরিয়ে দিলে আমরা নিজেদেরকে সংশোধন করব। এটাই আমাদের রাজনীতি। নির্বাচন নিয়ে যারা টালবাহানা করতে চাচ্ছেন, যদি করেন, আর একটা 5ই আগস্ট এই ফেনী থেকে শুরু হবে বলে দিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, একদম শেষ। রহিম ভাই সাথে খাওয়াই দিচ্ছে। সতর্কতা, আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন। পরশুদিন রাত্রে ফেনী শহরে 2 ঘন্টা মিছিল করে আমি দেখেছি একজন ভাইয়ের মুখ মলিন হয় নাই। আমি ভাইদেরকে, বোনদেরকে বলবো, ফ্যামিলিতে যদি 2টা সন্তান থাকে, একটা যদি ভালো স্বাস্থ্যবান সুন্দর হয়, আর একটা যদি একটু কালো হয়, একটু অটিস্টিক হয়, একটু প্রতিবন্ধী হয়, মা বাবা কার দিকে যত্ন বেশি নেয়? সুন্দর কার দিকে বেশি নেয়, না জিয়া একটু কষ্টে ল্যাংড়া খোঁড়া হিয়ার দিকে বেশি যত্ন নেয়? দর্শক, ফেনী সরকারি যে কলেজ রয়েছে, ঠিক সেই কলেজ, ফেনীর সেই কলেজে আমরা রয়েছি। আপনারা জানেন যে অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ফেনীতে আসবেন, এবং ফেনীতে আসার পরে অল্প কিছু সময়ের মধ্যেই আমার পেছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এই মঞ্চে আসবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এবং এখান থেকে যে 11 দলীয় সমর্থক যে দল রয়েছে, তার জোট রয়েছে, তাদের সাথে মত বিনিময় শেষে এখানে সকাল থেকে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আমরা সকাল 8টা থেকে ফেনীর এই পাইলট স্কুল যে মাঠটি রয়েছে, এই মাঠে সকাল থেকে কানাই কানাই পূর্ণ হয়ে গিয়েছে। পুরো মাঠে জামায়াত ইসলামের নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু পুরো মাঠে আমরা দেখতে পাচ্ছি কানাই কানাই পূরণ হয়ে গেছে। অল্প কিছু সময়ের মধ্যেই জামায়াত ইসলামের আমির এসে পৌঁছাবেন ফেনীতে, এবং এরপরে এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপরে যাবেন নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশেপাশে যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে যাবে। দর্শক, পরবর্তীতে আবারও বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সংযুক্ত হয়ে ফেনী থেকে জামায়াত ইসলামের আমিরের সফরের সর্বশেষ জানানোর চেষ্টা করব আমি, নেহাল আহমেদ প্রান্ত। সে পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে থাকুন। সকল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে যে অবস্থায়